আজকে যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে বিচলন বেগ। বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি এর এক্সপ্রেশন পড়ব। কি পড়ব? এর এক্সপ্রেশন পড়ব, তার সাথে এখান থেকে ওহমস ল কিভাবে প্রতিষ্ঠা করা হয়, ওহমের সূত্র প্রতিষ্ঠা, এই দুটো জিনিস আমরা। তাহলে এবারে বিচলন বেগটা পড়ার আগে কিছু কিছু জেনারেল আইডিয়া দেওয়া দরকার। কি জেনারেল আইডিয়া নেব? আমরা কি জানি? চার্জ রেস্টেও থাকতে পারে, চার্জ মোশনও থাকতে পারে। চার্জ যখন রেস্টে থাকে তখন তাকে আমরা কি বলে থাকি? ইলেকট্রোস্ট্যাটিক। তার মানে স্থির তড়িৎ বলে থাকি। চার্জ যখন মোশনে থাকে তখন দুটো পার্টে থাকতে পারে। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, আরেকটা হচ্ছে এক্সেলারেট। কনস্ট্যান্ট ভেলোসিটি যখন হয় তখন তাকে আমরা বলি কারেন্ট ইলেকট্রো। আর এক্সেলারেটেড হলে তখন তাকে আমরা বলবো ইলেকট্রো ম্যাগনেটাইজেশন। তাহলে চার্জ দুটো অবস্থানে থাকতে পারে, একটা রেস্ট অবস্থানে থাকতে পারে, আরেকটা মোশন অবস্থানে থাকতে পারে। একটা রেস্ট অবস্থানে, আরেকটা মোশন অবস্থানে। তাহলে রেস্ট অবস্থানে যখন থাকবে তখন তাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ। আর যখন মোশনে থাকবে তখন দুটো ভাবে থাকতে পারে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি থাকতে পারে, আরেকটা এক্সেলারেটেড অবস্থায় থাকতে পারে। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যখন থাকে তখন কারেন্ট ইলেকট্রোস্ট্যাটিক, আর এক্সেলারেটেড অবস্থায় যখন থাকে তখন ইলেকট্রোম্যাগনেটাইজেশন। দুটো পার্টে আমরা দেখি। এরপরে জেনারেল থিওরিটা কি আসবে না, আমরা কারেন্ট জিনিসটা নিয়ে তো জানছি। তা কারেন্ট জিনিসটা না, কারেন্ট হচ্ছে rate of flow of charge। তার মানে কারেন্টটাকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি? I is equal to কি? dq by dt। Suppose
এরকম একটা ধরো পরিবাহী, পরিবাহীর ইংরেজি হচ্ছে কি কন্ডাক্টর। তাহলে এই পরিবাহীর মধ্য দিক দিয়ে সাপোজ ডিটি সময়ে ডিকিউ আধান প্রবাহিত হয়, তাহলে আই ইকুয়াল টু কত না ডিকিউ বাই ডিটি। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এর ইউনিটস বেরিয়ে যাবে, এর ইউনিটস কি আছে? আমরা শুধু অনলি এসআইটা দেখব। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি? ডিকিউ হচ্ছে কি চার্জ, চার্জের ইউনিট কি হতে থাকে না, চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। বাই ডিটি, ডিটি হচ্ছে টাইম, তাহলে কুলম্ব পার টাইম। একে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার, যাকে আমরা এ সাইন দ্বারাও, ক্যাপিটাল এ সাইন দ্বারা প্রকাশ করে থাকি। ক্লিয়ার? তাহলে আই এর ডেফিনেশন জানতে পারলাম, ইউনিটও জানতে পারলাম। এবারে একটা মনের মধ্যে ধারণা আসতে পারে যে কারেন্ট স্কেলার না ভেক্টর? প্রমাণ করো। কারেন্ট স্কেলার না ভেক্টর প্রমাণ করো। তাহলে এই রকম অবস্থাতে কিভাবে তুমি প্রমাণ করবে? সাপোজ ধরো, আচ্ছা কারেন্টের ক্ষেত্রে আমরা কি দেখি না, কারেন্টের ক্ষেত্রে কারেন্টের একটা ডিরেকশন রয়েছে। অবশ্যই আছে ডিরেকশন। কারেন্টের একটা মানও রয়েছে, তার মানে ম্যাগনিটিউড আছে। তাহলে ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোই আছে, ডিরেকশনও আছে ম্যাগনিটিউডও আছে। তার মানে কারেন্টকে আমরা কি বলতে পারি? অতএব কারেন্টটাকে আমরা কি বলতে, অতএব কারেন্ট হলো ভেক্টর রাশি। কিন্তু তাহলে আমরা কি বলতে পারি? কারেন্ট হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু তা নয়, কারেন্ট হচ্ছে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি নয় কেন? তাহলে কারেন্ট ভেক্টর রাশিটা নয় কেন একটা জিনিস, তাহলে এর কারণটা আমি দেখাতে চাইছি। সাপোজ ধরো একটা কারেন্ট, এদিক থেকে একটা তার দিয়ে একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে, এদিক থেকে একটা তার দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে, তো আরেকটা তার দিয়ে এপাশ দিয়ে কারেন্ট কত গেছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এই ফর্মুলাটাকে আমরা কি করতাম? আমরা ভেক্টরের যে 3টা ফর্মুলা পড়ে এসেছি, একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল ফর্মুলা, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, আরেকটা হচ্ছে বহুভুজ সূত্র। তাহলে এই 3টা সূত্র দিয়ে এই কারেন্টের মান কিন্তু আমরা কখনোই গণনা করি না। তাহলে কারেন্টের ক্ষেত্রে ভেক্টরের যে 3টা ল, সে 3টা লই খাটে না, প্রযোজ্য নয়। তাহলে কেন? কারণ কারেন্ট পরিমাপ করার সময় কারেন্ট পরিমাপ করার সময় আমরা কি দেখতে পাচ্ছি না, লব্ধি। কারেন্ট পরিমাপ করার সময় কি দেখতে পাচ্ছি? সময় ভেক্টরের সূত্রগুলি প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। কেবল
মাত্র কেবলমাত্র কি করতে হতো না, কেবলমাত্র ওই কারেন্ট গুলোকে জাস্ট খালি আমরা কি করতাম, তাদের স্কেলার কোয়ান্টিটি গুলোকে আমরা কি করতাম, জাস্ট খালি অ্যাড করে দিতাম। তাহলে কেবলমাত্র কারেন্টের মান যোগ করলেই লব্ধি মান পাওয়া যায়। তাহলে কেবলমাত্র, তাহলে আমরা কি দেখলাম না, কারেন্ট পরিমাপ করার সময় ভেক্টরের সূত্রগুলি প্রযোজ্য নয়। কারেন্ট পরিমাপ করার সময় তাহলে আমরা কি দেখলাম না, কারেন্ট পরিমাপ করার সময় ভেক্টরের সূত্রগুলি প্রযোজ্য নয়, কেবলমাত্র কারেন্টের মান যোগ করলেই ওর লব্ধি মানটা পাচ্ছি। যেমন করে এই দুটো কারেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম, তেমন করে সাপোজ ধরো এই একটা কারেন্ট 2 অ্যাম্পিয়ার, আর একটা কারেন্ট আসছে ধরো 3 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো কারেন্টের লব্ধি মধ্যবর্তী কোণ কত, 90। তাহলে এর লব্ধি কত হওয়া উচিত, cos 90। cos 90 মানে কত, 0। তাহলে লব্ধি হওয়া কত উচিত, তাহলে সূত্র হচ্ছে কি, লব্ধি বার করার সূত্র যে r √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু 3 ইনটু cos 90। তাহলে cos 90 হওয়া মানে কি, তাহলে এটা আপনাদের প্রশ্নটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান হচ্ছে কি √4 প্লাস 9, তার মানে কত, √13। 13 মানে কত চলে আসছে, সাপোজ ধরো এত 3.6 এরকম সামথিং চলে আসছে, কিন্তু তা তো হয়। তাহলে এদের লব্ধি করলে কত হয়, এদের লব্ধি করলে কত হচ্ছে, সাপোজ ধরো 2 প্লাস 3 সমান 5। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়? তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, তাদের ভেক্টরের কোনো সূত্রই তাদের মধ্যে প্রযোজ্য নয়। ভেক্টরের কোনো সূত্রই তাদের মধ্যে প্রযোজ্য নয়। তুমি এদিকে বাড়াও, এদিকে বাড়াও, দিলে বুঝতে পেরে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে শুধুমাত্র ভেক্টরের সূত্রগুলি পরিমাপ ক্ষেত্রে ভেক্টর সূত্রগুলি প্রযোজ্য নয়, কেবলমাত্র কারেন্টের মান যোগ করলেই ওই লব্ধি মান পাওয়া যায়। তাহলে আমরা এখন পর্যন্ত কি জানলাম না, চার্জ যেমন প্রকৃতির হয়ে থাকে, মোশন অবস্থায় কেমন হয়ে থাকে আর রেস্ট অবস্থায় কেমন হয়ে থাকে আমরা জানলাম। কারেন্টের ডেরিভেশনটা জানলাম, আমরা ডিপ ভেলোসিটিতে পড়ব, তার আগে কিছু কিছু কনসেপ্ট আমরা নিয়ে নেব। তাহলে এতদূর পর্যন্ত তোলা হয়েছে, তুলনা পট করে। এবারে কি দেখব না, এর আরেকটা কনসেপ্ট দেখব যে থার্মাল ভেলোসিটিটা কি। তাহলে আরেকটা কনসেপ্ট আমরা দেখতে চলেছি যে থার্মাল ভেলোসিটিটা কি, সেই জিনিসটা জানতে চাই। থার্মাল ভেলোসিটিটা কি জানবো, তার থেকে তার মানটা আমরা দেখব। সাপোজ ধর একটা পরিবাহী তার, একটা কন্ডাক্টর আমি নিয়ে নিলাম, হয়েছে। তাহলে এই পরিবাহী তারের উপর আমরা এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিতে, তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে, এই দিকে। তো তার বিপরীত দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ক্লিয়ার? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখনই এই পরিবাহীর উপর সৃষ্টি হবে, তুরন্ত কি হবে, পরিবাহীর মধ্যে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আবিষ্ট হবে এবং সেটা হবে কি, তার বিপরীত।
তাহলে আরেকটা ইলেকট্রিক ফিল্ড পরিবাহীর মধ্যে আবিষ্ট হবে। তাহলে আবিষ্ট হওয়া মানে কি? ইনডিউসড। সেটা হলো কি? তার বিপরীত দিক। তাহলে এই রকম পরিবাহীর ক্ষেত্রে আমরা পরিবাহীটা কি জেনারেল একটা তার একটা ধরো পড়ে আছে, তাহলে জেনারেল একটা যদি তার পড়ে থাকে তাহলে ওই তারটা এরকম পড়ে আছে, তাহলে ওই তারের ক্ষেত্রে কোনো কারণে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হয়তো অ্যাপ্লাইড হল হতে সাথে সাথে কি দেখলাম? ওই পরিবাহীর মধ্যে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে। সেটা হবে কি? তার বিপরীত দিকে। এবং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে ক্রিয়া করবে তার বিপরীত দিকে ইলেকট্রনের ফ্লো হবে। ক্লিয়ার? তাহলে এই অবস্থাতে আমরা কি দেখছি? তাহলে একটু জিনিসটা আমি একটু লিখে দিই। কোন পরিবাহী উপর বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলে তৎক্ষণাৎ বা তৎক্ষণাৎ পরিবাহীর অভ্যন্তরে কি দেখব? অভ্যন্তরে বিপরীতমুখী ইলেকট্রিক ফিল্ড আবিষ্ট হয়। ক্লিয়ার? তাহলে তৎক্ষণাৎ বিপরীতমুখী একটা ইলেকট্রিক ফিল্ড আবিষ্ট হয়। তার মানে আমরা কি লিখতে পারি? ই এক্সটার্নাল ইকুয়াল অ্যান্ড অপোজিট ই ইনডিউসড। ক্লিয়ার? তার মানে আমরা কি পাচ্ছি? অতএব একটা পরিবাহী যখন জেনারেলি পড়ে থাকছে তখন আমরা কি পাচ্ছি? নেট ইলেকট্রিক ফিল্ড। অতএব নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু হচ্ছে কি? 0। এটুকু বোঝা গেছে? তাহলে একটা পরিবাহী যখন এমনি জেনারেলি পড়ে থাকে তখনই আমরা কি দেখতে পেলাম না, ওই পরিবাহীর উপর যদি কোনো কারণে একটা এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড যদি প্রয়োগ করা হয় তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে ওই পরিবাহীর অভ্যন্তরে কি হবে? আরেকটা ইলেকট্রিক ফিল্ড বিপরীত দিকে আবিষ্ট হবে। তাহলে বিপরীত দিকে আবিষ্ট হয়েছে, তাহলে ওই মানটা কি হয়? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে সমান হয়। তাহলে সেটাই আমরা দেখলাম। অতএব আমরা কি দেখলাম? ই নেট ইকুয়াল টু 0। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0। কিন্তু পরিবাহীর মধ্যে এই ইলেকট্রন গুলি একটা জেনারেল যদি একটা তার যদি পড়ে থাকে তাহলে ওই পরিবাহীর মধ্যে ইলেকট্রন কিন্তু এদিক ওদিক র্যান্ডম ওয়াইজ এদিক ওদিক ভ্রাম্যমান। তাহলে আমরা দেখেছি, এটা থিওরি, এটা আমরাও আবিষ্কার করিনি, এটা বহুকাল ধরে আমরা পড়ে এসেছি, জেনে এসেছি। জিনিসটা হচ্ছে কি না, একটা পরিবাহীর মধ্যে কোনো পরিবাহী উপর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝাচ্ছে জিনিসটা আগে দেখুন। কোন পরিবাহীর উপর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝাচ্ছে? সাপোজ ধরে নাও হিট
তাহলে ওই হিটের দরুন আমি কি পাচ্ছি, ওই পরিবাহীর টেম্পারেচার বাড়ছে, পরিবাহীর টেম্পারেচারটা কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে পরিবাহীর টেম্পারেচার ইনক্রিজ করলে আমরা কি দেখতে পাবো না, পরিবাহীর অভ্যন্তরের যে ইলেকট্রন গুলো, ওই ইলেকট্রন গুলো কি হচ্ছে, একটা কাইনেটিক এনার্জি পাচ্ছে। তাহলে পরিবাহীর অভ্যন্তরীণ ইলেকট্রন কি পাচ্ছে না, কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয়। তাহলে কাইনেটিক এনার্জি প্রাপ্ত হলে তখন আমরা কি দেখতে পাচ্ছি না, কাইনেটিক এনার্জি যদি প্রাপ্ত হয় তাহলে ওই পরিবাহী ওই ইলেকট্রন গুলো কি হয়, ভ্রাম্যমান হয়। ইলেকট্রনগুলি র্যান্ডম ওয়াইজ গতিশীল হয়, র্যান্ডম ওয়াইজ গতিশীল। তাহলে র্যান্ডম ওয়াইজ গতিশীল হয়, গতিশীল হওয়া মানে কি, তাহলে র্যান্ডম ওয়াইজ গতিশীল হওয়া মানে কি, তার একটা বেগ থাকবে, অর্থাৎ ইলেকট্রনগুলি বেগ প্রাপ্ত হয়। তাহলে এই বেগটাকে আমরা কি বলছি, এই বেগটাকে আমরা কি বলছি, থার্মাল, এই বেগকে থার্মাল ভেলোসিটি বলে। তাহলে ই এক্সটার্নালটা কোত্থেকে সৃষ্টি হয়ে গেল, যেখান থেকে সৃষ্টি হতে পারে না, না কোনো পরিবাহীর উপর ই এক্সটার্নাল, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝছি না, বাহ্যিক তাপ, তাপ প্রয়োগের ফলে কি দেখতে পাচ্ছি না, তার টেম্পারেচার বাড়ছে। তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে, পরিবাহীর অভ্যন্তরীণ ইলেকট্রন গুলো তার টেম্পারেচার বাড়ার সাথে সাথে তাদের কাইনেটিক এনার্জি পাচ্ছে। কাইনেটিক এনার্জি বাড়ার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রন গুলো র্যান্ডম ওয়াইজ এদিক ওদিক গতিশীল হচ্ছে। ইলেকট্রন গুলো র্যান্ডম ওয়াইজ গতিশীল হওয়া মানে তার একটা বেগ প্রাপ্ত হচ্ছে, এই বেগটাকে আমরা কি বলছি, থার্মাল ভেলোসিটি। তার মানে আমরা কি দেখতে পেলাম না, এই পরিবাহীর মধ্যে ইলেকট্রন গুলো তখন কি হচ্ছে, পরিবাহীর মধ্যে ইলেকট্রন গুলো, কোনো ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে, তাহলে কোনো ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে, কোনো ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে, কোনো ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে, কোনো ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে। তাহলে ইলেকট্রন গুলো যেদিক সেদিক গতিশীল হচ্ছে, ইলেকট্রন গুলো গতিশীলটা আমরা কি দেখতে পাচ্ছি, যেদিক সেদিক। তাহলে একটা পরিবাহীর মধ্যে অসংখ্য ইলেকট্রন থাকে, একটা পরিবাহীর মধ্যে লক্ষ লক্ষ ইলেকট্রন থাকে, তাহলে কোনো না কোনো ইলেকট্রন, একটা ইলেকট্রন যেদিকে গতিশীল হচ্ছে আরেকটা ইলেকট্রন তার অপোজিটে হবে। ক্লিয়ার হচ্ছে না হয়নি? তাহলে কোনো না কোনো ইলেকট্রন যদি পরিবাহীটা যদি এমনি জেনারেল অবস্থায় পড়ে থাকে, এমনি পরিবাহী তার বলতে একে, এই পরিবাহী তারটাকে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করিনি, তাহলে এমনি পরিবাহীটা পড়ে আছে। এইরকম পরিবাহীটাকে আমরা কি বলে থাকি, এইরকম পরিবাহীটাকে আমরা বলে থাকি আইসোলেটেড কন্ডাক্টর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো যেদিক সেদিক বিচরণ করছে। তার মানে একটা ইলেকট্রন এদিকে করলে আরেকটা ইলেকট্রন এদিকে, একটা ইলেকট্রন এদিকে করলে আরেকটা ইলেকট্রন এদিকে, তাহলে যেদিক সেদিক ইলেকট্রনগুলো বিচরণশীল। তাহলে কোনো না কোনো ইলেকট্রন একটার সাথে আরেকটার অপোজিট হয়েই যায়। তাহলে ওই রকম এই বেগগুলোকে আমরা কি বলে থাকি না, এই বেগগুলোকে আমরা বলে থাকি যে থার্মাল ভেলোসিটি। তাহলে একটা পরিবাহী তার যখন ঘরের মধ্যে পড়ে আছে, তাহলে রুম টেম্পারেচার তখন কত হয়, তখন রুম টেম্পারেচার সাপোজ ধরে নাও 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। তাহলে এইরকম 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে
কোন একটা পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন তো গতিশীল হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তাহলে ওই ইলেকট্রনগুলোর একটা বেগও থাকে। তাহলে ওই ইলেকট্রন বেগ কত থাকে? প্রায় 10⁵ মিটার/সেকেন্ড, বিশাল বেগ। তাহলে একটা সাধারণ একটা টেম্পারেচারে, একটা রুম টেম্পারেচারে তাকে ব্যাটারির সাথে কানেক্ট করিনি, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি কি না, ওই কন্ডাক্টরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, ওই কন্ডাক্টরের মধ্যে তার ভেলোসিটিটা কত হয়ে থাকে না 10⁵ মিটার/সেকেন্ড। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে জেনারেল অবস্থায় কোনো ব্যাটারি কানেক্ট করিনি, ব্যাটারি কানেক্ট না করা অবস্থায় এই পরিবাহীর মধ্যে ইলেকট্রন বিচরণশীল। তাহলে এই রকম ভেলোসিটিটাকে আমরা কি বলে থাকি? থার্মাল ভেলোসিটি। এই থার্মাল ভেলোসিটি তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এক একটা থার্মাল ভেলোসিটি আছে। সেই থার্মাল ভেলোসিটিটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব না, থার্মাল ভেলোসিটিটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব না, থার্মাল ভেলোসিটিটাকে আমরা ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করব। কেন না, আমরা ব্যাটারি দ্বারা তো কানেক্ট করিনি, ব্যাটারি দ্বারা কানেক্ট না করার জন্য সেটা হচ্ছে কি তাদের প্রাথমিক বেগটাকে আমরা জেনারেলি ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এবার যখনই আমরা এই কন্ডাক্টরটাকে যখন ব্যাটারি দ্বারা আমরা কানেক্ট করব, তখন তার আরেকটা বেগ হয়তো অবশ্যই পাবো, সেটা আমরা পরে দেখব। তাহলে এইরকম সাধারণ অবস্থায় ওই থার্মাল ভেলোসিটি কত হয়ে যায়? থার্মাল ভেলোসিটিতে আমরা প্রত্যেকটা ইলেকট্রনে ভাগ করলাম, তাহলে এই তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের যদি লক্ষ লক্ষ ইলেকট্রন থাকে, সাপোজ ধরলাম এই কন্ডাক্টরের মধ্যে n টাইমস ইলেকট্রন রয়েছে, তাহলে তাদের ইউ এভারেজ কত হবে না u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 করে n ডিভাইড বাই হচ্ছে কি n। তাহলে এই এভারেজের ভ্যালুটা কত হয়ে থাকে? 0। এই এভারেজের ভ্যালুটা কত হয়ে থাকে? 0। বুঝতে পেরেছি? তাহলে একটা কন্ডাক্টর যখন কোনো ঘরের মধ্যে থাকবে, তখন ওই কন্ডাক্টরের মধ্যে অবশ্যই প্রত্যেকটি ইলেকট্রন বিচরণশীল, প্রত্যেকটি ইলেকট্রনের বেগ রয়েছে, তাকে আমরা বলবো থার্মাল ভেলোসিটি। প্রত্যেকটা ইলেকট্রনের বেগ প্রায় 10⁵ মিটার/সেকেন্ড হয়ে যায়। কিন্তু সবগুলো ইলেকট্রনের যখন আমি গড় নিয়ে নেব, তখন তাদের বেগটা কত হয়ে যাবে? 0। না কেন না, কোনো না কোনো ইলেকট্রন একটা আরেকটার বিপরীতে, তো দেখো কি হয়ে থাকে, তাদের এভারেজ থার্মাল ভেলোসিটি কত হয়ে থাকে? 0 হয়ে থাকে। এই কনসেপ্টটা ক্লিয়ার? পট করে তুলে নাও। এরপরে জিনিসটা আমি কি বলবো না, ব্যাটারি কানেক্ট করার পরে কি পরিস্থিতিতে আসছে দেখবো। পট করে তুলে নাও। এবারে যেটা দেখবো যে ওই কন্ডাক্টরটা ওই পরিবাহীটা তো জেনারেলি পড়েছিল, তাহলে এই পরিবাহীর উপরে একটা ই এক্সটার্নাল সৃষ্টি হয়েছিল, তাও দেখেছিল। তুরন্ত তার মধ্যে একটা কি হয়েছিল? ই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড একটা সৃষ্টি হয়েছিল। এবারে এই পরিবাহীর সাথে কি করলাম না, পরিবাহীর সাথে আমি কি করেছি? ব্যাটারি কানেক্ট করেছি। তাহলে পরিবাহীর সাথে ব্যাটারি কানেক্ট করা মাত্রই কি দেখলাম? ব্যাটারির বিভবটা আমি ধরলাম ভি। তখনই আমি কি দেখলাম? ব্যাটারি কি করে? আচ্ছা, জেনারেল আইডিয়া নিন। ব্যাটারি কি করতে সাহায্য? ব্যাটারি ইলেকট্রন সৃষ্টি করে না। তাহলে কি করতে সাহায্য করে? ব্যাটারি ইলেকট্রন গতিশীল করতে সাহায্য করে। ইলেকট্রনকে গতিশীল করতে সাহায্য করে। বুঝতে পেরেছি? তাহলে এই পরিবারের মধ্যে কে আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল? বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের
বিপরীত দিকে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কে গতিশীল? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ব্যাটারি এবার কি করেছে? না ব্যাটারি ইলেকট্রনকে গতিশীল করতে সাহায্য করছে। তাহলে তখনই আমি কি দেখব? না ব্যাটারি যদি ইলেকট্রনকে যদি গতিশীল করতে সাহায্য করে, ব্যাটারি যদি ইলেকট্রনকে গতিশীল করতে সাহায্য করে, তাহলে আমরা কি দেখব? না তখন আমরা কি দেখতে পাচ্ছি? না তখন নিট ইলেকট্রিক ফিল্ডটা cannot be zero। ক্লিয়ার হয়েছে? নিট ইলেকট্রিক ফিল্ডটা cannot be zero। কেন? না না তার অভ্যন্তরেই একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ব্যাটারির দ্বারা সৃষ্টি হয়ে গেছে। তাহলে বাইরে তাপের দ্বারা একটা এক্সটার্নাল ফিল্ড সৃষ্টি হয়েছিল, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছিল, তার দরুন ইনডিউস সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন ব্যাটারির দ্বারা আবার কি দেখলাম? এই এক্সটার্নাল সৃষ্টি হয়ে গেছে, এটা ব্যাটারির দ্বারা। তাহলে এই এক্সটার্নাল ফিল্ডটা এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডটাকে কি করলো? প্রশমিত করলো। কিন্তু ব্যাটারির দ্বারা এই এক্সটার্নাল ফিল্ডটা থেকে যাওয়ার জন্য নিট ইলেকট্রিক ফিল্ডটা আর জিরো থাকছে না। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি না বুঝতে পারবে? যখন পরিবাহী তারটা, আচ্ছা পরিবাহী তারটা এমনি যখন ছিল তখন ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কাজ করছিল, তখনও ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডেরও সৃষ্টি হয়েছিল। ব্যাটারি দ্বারা কানেক্ট করার পরেও কি দেখলাম? না ব্যাটারি দ্বারা কানেক্ট করার পর তখন কি বাইরের তাপ কি বন্ধ হয়ে যাবে? হবে না, অবশ্যই হবে না। তখনও একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তারের উপরে কাজ করবে। তাহলে এর দরুন ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে গেল। এর দরুন কি হলো? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হলো। তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হওয়া সত্ত্বেও এই ব্যাটারিটা কি করেছিল? একটা ইলেকট্রন মুভ করার জন্য কি করেছে? একটা শক্তি প্রদান করেছে। সেটাই হচ্ছে কি? ব্যাটারির দ্বারা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে কি? ফর ব্যাটারি। এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কি? ব্যাটারি। ক্লিয়ার হচ্ছে? তাহলে দেয়ারপর আমি কি পেলাম? যে নেট ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে? ক্যানট বি জিরো। এটুকু বোঝা গেছে? তাহলে ব্যাটারির দ্বারা যদি একটা এক্সটার্নাল ফিল্ড পেয়ে থাকি, তাহলে এই ইলেকট্রনকে গতিশীল হতে গেলে তাহলে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এখন জিনিসটা আমরা কোথায় পৌঁছে গেলাম? না এখন ডায়াগ্রামটা এই জায়গাটায় পৌঁছে গেছে। তাহলে এই ছিল একটা পরিবাহী। তাহলে ব্যাটারির সাথে আমি কি করেছি? ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। এখন এদিকে এই এক্সটার্নাল কাজ করছে, এদিকে ইলেকট্রন কাজ করছে। তাহলে এই ইলেকট্রনকে যদি গতিশীল হতে হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে আমাদের একটা বল প্রয়োগ করতে হয়। তাহলে বল প্রয়োগের ফর্মুলা আমরা কি জানি? F = ma। এই ফর্মুলাটা তো জানি, নিউটনের সেকেন্ড ল। আদারওয়াইজ এখানে ইলেকট্রিক ফিল্ড রিলেটেডে আমরা যেটা পড়েছিলাম, না বল কত হয়ে থাকবে? না F = q। এই ফর্মুলাটা পড়েছি। তাহলে F = যদি QE হয়ে থাকে, তাহলে এখানে কিউটা হচ্ছে কি? ইলেকট্রন। তাহলে আমরা কি লিখতে পারি? E * E। ক্লিয়ার? বোঝা গেছে? তো প্রযুক্ত বলটা কত হবে? না এই F এর ভ্যালুটা এখানটায় বসিয়ে দেব। প্রযুক্ত বলটা কত হবে? না E × E। তাহলে ইলেকট্রন গুলো তখন কি করছে? না
ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে, তাহলে বল প্রয়োগের জন্য ওই ব্যাটারি কি হতে, ওই ইলেকট্রনগুলো কি হতে পারে, ত্বরণ সৃষ্টি হচ্ছে। ওই ত্বরণ ইকুয়াল টু কত পাবো না, A ইকুয়াল টু F ডিভাইড বাই M। তাহলে F ইকুয়াল টু কত পেয়েছি, E ডিভাইড বাই M। তাহলে ওই ইলেকট্রনগুলোর ত্বরণ আমরা জানতে পেরে গেছি। যার ত্বরণ কত হয়ে থাকে না, A ইকুয়াল টু E স্মল e ইনটু ক্যাপিটাল E ডিভাইড বাই M। তাহলে ওই পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো এই ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে। এই মুহূর্তে তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে এই মুহূর্তে আমরা তাহলে কি দেখতে পেলাম, এই মুহূর্তে এই জিনিসটা আমরা লিখতে পারি। কোন জিনিসটা এতদূর পর্যন্ত তোলা হয়েছে তো, তাহলে এই পোরশনটা আমি মুছে দিচ্ছি। তাহলে ব্যাটারির দ্বারা প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলি বেগ ত্বরান্বিত হয়, অর্থাৎ এ ত্বরণ লাভ করে। তাহলে ইলেকট্রনগুলো ত্বরান্বিত হয়, অর্থাৎ এ ত্বরণ লাভ করছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই ইলেকট্রনগুলো যখন গতিশীল হচ্ছিল, তাহলে এই ইলেকট্রনগুলো হচ্ছে কি, এই ইলেকট্রনগুলো হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। তো তাহলে এই মুক্ত ইলেকট্রন গুলো কোত্থেকে এলো, এই পরমাণু, এই পরিবাহীটার মধ্যে অসংখ্য পরমাণু রয়েছে। ওই পরমাণুগুলো কি করেছে, তাদের বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ওই ইলেকট্রনগুলোকে মুক্ত করে দিয়েছে। মুক্ত করার জন্য ওরা কি হচ্ছে, গতিশীল হচ্ছে। উপরন্তু থার্মাল ভেলোসিটির জন্য, দুটো কারণ থেকেই যাচ্ছে। তাহলে এই ইলেকট্রনগুলো যখন গতিশীল হচ্ছে, তখন ওই পরমাণু থেকে যখন ইলেকট্রনটা যখন বেরিয়ে এসেছিল, তাহলে ওই পরমাণু থেকে ইলেকট্রন যখন বেরিয়ে এসছে, তাহলে ওই পরমাণুটা নিশ্চয়ই আয়নে পরিণত হচ্ছে। বা এমনও হতে পারে সব পরমাণুগুলোর মধ্যে কিছু কিছু পরমাণু তখনও পর্যন্ত ইলেকট্রন নির্গত হয়নি, সেটা পরমাণু অবস্থাতেও থেকে যেতে পারে, সে যাই হোক। তাহলে ওই পরমাণু আর আয়নগুলো এই পরিবাহীর মধ্যেই অবস্থান করছে। তাহলে এই ইলেকট্রন যখন গতিশীল হবে, তাহলে ওই পরমাণু বা আয়নের সাথে কি হবে, সংঘর্ষ ঘটবে। তাহলে ইলেকট্রন যখনই গতিশীল হবে, কোথাও না কোথাও সেই পরমাণু আয়নগুলো রয়ে গেছে, তাদের মধ্যে কি হবে, সংঘর্ষ ঘটবে। তাহলে সংঘর্ষ ঘটলে তখন কি দেখবো না, সংঘর্ষ ঘটলে তখন কি দেখবো, তাদের বেগটা ক্রমশ কি হবে, হ্রাস পেতে থাকে। তাহলে ত্বরণ লাভ করে, তার ত্বরণ লাভ করে অর্থাৎ ইলেকট্রনগুলি বেগ কি হয়, বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনগুলি পরমাণু বা আয়ন, তাহলে পরমাণু বা আয়ন এই দুটোকে একসাথে আমরা কি বলে থাকতে পারি, কার্নাল। এদেরকে আমরা কি বলে থাকি না, কার্নাল। এই পরমাণু বা আয়ন
ইলেকট্রনগুলি পরমাণু বা আয়নের সাথে কি হয়, সংঘর্ষ ঘটায়। তাহলে সংঘর্ষ ঘটালে কি দেখবো, পরমাণু ইলেকট্রনগুলো পরমাণু আর আয়নের সাথে সংঘর্ষ ঘটালে কি দেখবো, ইলেকট্রনগুলির বেগ কি হয়, হ্রাস পায়। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দ্বারা বেগ বৃদ্ধি পাচ্ছিল, আবার পরমাণু আয়নের দ্বারা বেগগুলো কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে কেউ একজন বেগ বাড়াতে চাইছে, আবার কেউ একজন বেগ যদি কমাতে চায়, তাহলে আমি কি দেখব না, তখন দেখব ওভারঅল ইলেকট্রনগুলি কনস্ট্যান্ট ভেলোসিটিতে বিচরণ করে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি হয়, বিচরণ করে। এই ক্ষুদ্র কনস্ট্যান্ট ভেলোসিটিকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ক্লিয়ার? আরো ক্লিয়ার হচ্ছে? এটুকু বুঝতে পেরেছো? আমি এই পাশটায় আরো সাজেস্ট করছি, এটুকু তুলে না, আমি এই পাশটা লিখছি। তার মানে কি দেখলাম না, একটা ইলেকট্রন, সাপোজ একটা ইলেকট্রন এখান থেকে মুভ করেছে, এইখানকার একটা পরমাণুর সাথে আঘাত করলো, সংঘর্ষ করলো। এখান থেকে সংঘর্ষ করার পর ইলেকট্রনটা এদিকে এলো, এখানে একটা পরমাণু বা আয়নের সাথে সংঘর্ষ করলো, আবার এদিকে এলো, এখানে একটা পরমাণু আয়নের সাথে সংঘর্ষ করলো। সাপোজ ধরো আবার ইলেকট্রনটা এদিকে বেরিয়ে গেল, এখানে একটা পরমাণু আয়নের সাথে সংঘর্ষ করলো, আবার সে এদিকে ফিরে এলো। তাহলে ইলেকট্রনটা আলটিমেট এই পজিশনে পৌঁছেছে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এই যে বেগগুলো কি ছিল, তার এভারেজ স্পিড। তাহলে এই বেগগুলো কি ছিল, তার এভারেজ স্পিড। তাহলে লিখি, ইলেকট্রনগুলি এখানটায় না লিখে এইখানটায় লিখছি। ইলেকট্রনগুলি এভারেজ স্পিড বুঝতে পেরেছি? এই এভারেজ স্পিডটাই হচ্ছে কি, তার থার্মাল ভেলোসিটি। কত হয়ে থাকে না, 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে এইটা ছিল কি, ইলেকট্রনের ইনিশিয়াল পজিশন। এটা কি ছিল, ইনিশিয়ালের ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত যদি একটা স্ট্রেট লাইন আঁকি, তাহলে এই স্ট্রেট লাইনটাকে কি বলবো, তার ডিসপ্লেসমেন্ট, সরণ। কি বললাম, বোঝা গেছে? তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত তার যদি একটা ডিসটেন্স আমরা দিই, সেই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, তার সরণ। বোঝা গেছে না বোঝা যায়নি?
তাহলে এই ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত আসতে কত সময় লেগেছে? অতীব ক্ষুদ্র সময় লেগেছে, কারণ সেই সময়ের মধ্যে ইলেকট্রনটা এই পরিমাণ বেগ কভার করে নিয়েছে। তাহলে এই পরিমাণ বেগটাকে আমি কি বলছিলাম? এভারেজ স্পিড। কিন্তু এইখান থেকে এইটুকু পর্যন্ত এই সরণটাকে আমরা কি বলবো? এই সরণটাকে আমরা বলবো ড্রিফট মোশন বা ড্রিফট ভেলোসিটি। তাহলে একটা জিনিস ভাবার চেষ্টা করো, যেখানে এভারেজ স্পিড এতটা পথ অতিক্রম করেছে, সেখানে ড্রিফট ভেলোসিটি এইখান থেকে এইটুকু পথ অতিক্রম করেছে। তার মানে কি, এভারেজ স্পিডের তুলনায় ড্রিফট ভেলোসিটিটা অতীব কম মানে হয়ে থাকে। এই জন্য ক্ষুদ্র কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়েছে, এই জন্য ক্ষুদ্র কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়েছিলাম। তার মানে তাহলে ইলেকট্রনগুলির এভারেজ স্পিড পাওয়া গেছে। তাহলে এভারেজ স্পিডটা ভেরি ভেরি গ্রেটার দেন কি না ড্রিফট ভেলোসিটি। তাহলে এই ড্রিফট ভেলোসিটিটা কত হয়ে থাকে? প্রায় 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। এখানে যেখানে 10⁵ মিটার পার সেকেন্ড, সেই জায়গায় 10⁻⁴ মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রনগুলো ড্রিফট ভেলোসিটি আমরা বুঝতে পেরেছি কোন জিনিসটাকে বলতে চাইছি। তাহলে আমরা কি লিখেছিলাম জিনিসটাকে ক্লিয়ার করি না। ব্যাটারির দ্বারা প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলির বেগ ত্বরান্বিত হয়, অবশ্যই ত্বরান্বিত হয়, বুঝতে পারছেন? তাহলে ত্বরান্বিত হওয়া মানে তাদের একটা ত্বরণ লাভ করছে, তাদের একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনগুলির বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ হওয়া মানে বেগ বৃদ্ধি পাওয়া। কিন্তু ইলেকট্রনগুলি পরমাণু বা আয়ন, পরমাণু বা আয়ন, আয়নের দ্বারা কি হচ্ছে? সংঘর্ষ ঘটে। ফলে কি হচ্ছে? ইলেকট্রনগুলির বেগ কি হচ্ছে? ক্রমশ কমছে। তাহলে সংঘর্ষ ঘটালে কি হবে? বেগ ক্রমশ কমবে। ওভারঅল আমি কি দেখতে পাচ্ছি? ইলেকট্রনগুলি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে বিচরণ করে। তাহলে কেউ একজন বাড়াচ্ছে, কেউ একজন কমাচ্ছে। ব্যাটারির দ্বারা বেগ বাড়ছিল, আবার কলিশনের দ্বারা বেগ কমছে। তার মানে আমি কি দেখতে পেলাম? ওভারঅল ইলেকট্রনগুলো একটা কম কনস্ট্যান্ট ভেলোসিটি পায়। তাহলে এই ক্ষুদ্র কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলবো? ড্রিফট ভেলোসিটি। ক্ষুদ্র কি জন্য অ্যাড করেছিলাম না, যেখানে আমি দেখেছিলাম এভারেজ স্পিড অতীব বেশি, সে জায়গায় তাদের সরণ খুব কম। এই সরণের দ্বারা প্রযুক্ত, সরণের দ্বারা সৃষ্ট মোশন বা ভেলোসিটিটাকে আমরা কি বলবো? ড্রিফট ভেলোসিটি। তাহলে সরণটা যদি খুব কম হয়ে থাকে, তাহলে এইটুকুর জন্য ভেলোসিটিও খুব কম হয়ে থাকে। সেই কারণের জন্য আমরা কি দেখলাম? এভারেজ স্পিডের তুলনায় ড্রিফট ভেলোসিটি খুবই ছোট হয়ে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে, অবশ্যই বোঝা গেছে। এইটুকু পট করে তুলে নাও। তারপরে আমি ড্রিফট ভেলোসিটির কনসেপ্টটা আরো ক্লিয়ার করব, ধীরে ধীরে আমরা ক্লিয়ার করে নেব। সাপোজ ধরো এটা এত বড় একটা ছবির মধ্যে ছোট্ট একটা ছবি নিয়েছি। সাপোজ ইলেকট্রনটা এই যে এই পজিশনে ছিল, ইলেকট্রনটা কি করলো? একটা পরমাণুর সাথে সংঘর্ষ ঘটালো। আরেকটা পরমাণুর সাথে সংঘর্ষ ঘটানোর আগে পর্যন্ত সে তো গতিশীল ছিল। তাহলে একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষ পর্যন্ত, একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষ পর্যন্ত যে সময়টা লাগে, সেই সময়টাকে আমরা কি বলবো? চিহ্নটা কি? টাও। আর এই যে সময়টা লাগে তাকে আমরা কি বলবো? সাকসেসিভ কলিশন। এই দুটো সংঘর্ষকে আমরা কি বলবো? সাকসেসিভ কলিশন। বোঝা গেছে? আর এই সময়টাকে বলবো কি? সাকসেসিভ কলিশন অফ টাইম বা টাইম অফ সাকসেসিভ কলিশন। টাওটাকে আমরা কি বললাম? সাকসেসিভ কলিশন। তাহলে এই দুটো সংঘর্ষের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করছে, সেই দূরত্বটাকে আমরা কি বলবো? কি সাইন দ্বারা প্রকাশ করব? ল্যামডা। তাহলে এটা হচ্ছে কি?
ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কলিশন, ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ কলিশন। ক্লিয়ার না? বোঝা গেছে। তাহলে তাহলে এইটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। তাহলে এই দুটো পরমাণুর মধ্যে যখন ইলেকট্রনটা এই জায়গাটা ছিল, সাপোজ আমি ধরে নাম এটাই ছিল তার থার্মাল ভেলোসিটি, এমনি অসংখ্য ইলেকট্রন আছে, আমি প্রথম ইলেকট্রনটা নিয়েছি বলে তার থার্মাল ভেলোসিটি আমি u1 নিয়েছি। তাহলে সংঘর্ষ ঘটার পর তার একটা বেগ প্রাপ্ত হবে, অবশ্যই v1। এমনি করে u1 u2 u3 করে un পর্যন্ত আছে। তাহলে প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে v1 আমি কত পাবো? না স্যার, v ut ফর্মুলা u1 a t। তাহলে at ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো? এখানটায় সাকসেসিভ কলিশনের টাইম কত? টাউ। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? পেরেছি। এই সাইডটা মুছে দিচ্ছি। আমরা a কত পেয়েছিলাম? a কত পেয়েছিলাম? না a মনে পড়ছে? স্মল e ইনটু ক্যাপিটাল E ডিভাইড বাই m। স্মল e ইনটু ক্যাপিটাল E ডিভাইড বাই m। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটাই ছিল আমাদের a। তাহলে এই a টা দেখো, স্মল ইও কনস্ট্যান্ট, ক্যাপিটাল ইও কনস্ট্যান্ট, m ও কনস্ট্যান্ট। m টা কি ছিল? না এটা তো ইলেকট্রনের চার্জ। e টা কি ছিল? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। m টা কি ছিল? ওই ইলেকট্রনের মাস। তাহলে তিনটা জিনিসই যদি সেম থাকে তাহলে এটা হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে এক্সেলারেশন ত্বরণ হচ্ছে কি? কনস্ট্যান্ট। ক্লিয়ার করতে পেরেছি? এমনি করে যদি সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি? তাহলে প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে এটা τ1 ধরে নিলাম। দ্বিতীয় ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা v2 কি পাবো? u2 a τ2। v3 আমরা কি পাবো? u3 a τ3। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এমনি করে সমস্ত ইলেকট্রনের যদি এভারেজ ভেলোসিটি আমি যদি নিতে চাই, তাহলে v এভারেজ ইকুয়াল টু আমি কি লিখবো? v1 v2 v3 এমনি করে করে vn পর্যন্ত যাবে ডিভাইড বাই n। তাহলে v1 কি লিখবো? v1 এটা। তাহলে সব u1 u2 u3 গুলোকে একসাথে করে নিচ্ছি, বাকিগুলোকে একসাথে করে নিচ্ছি। তাহলে u1 u2 u3 প্লাস ডট 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 এমনি করে কত? un হয়েছে। প্লাস এই সাইডটা এক সাইডে করে নিচ্ছি, এমনি করে করে কত হতো? n সংখ্যক থাকতে এটাকে কমন নিচ্ছি, τ1 τ2 τ3 ডিভাইড বাই কত হতো? টোটালটা হলো n। বুঝতে পেরেছি? এবারে আমরা কি লিখতে পারতাম? না u1 u2 ডট 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 করে un ডিভাইড বাই n লিখতাম, প্লাস a τ1 τ2 ডট 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 করে τn ডিভাইড বাই n। তাহলে আমরা দেখেছিলাম u এভারেজ ইকুয়াল টু কত হয়ে থাকে? 0। তাহলে u এভারেজ ইকুয়াল টু কত? 0 প্লাস a ইনটু টাউ এভারেজ, এটা সমান হচ্ছে কি? টাউ এভারেজ। বোঝা গেছে? তাহলে a ইনটু টাউ এভারেজ, তাহলে a ইনটু টাউ এভারেজ থাকলো। তাহলে v এভারেজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারলাম? a ইনটু টাউ এভারেজ। a সমান আমি কত পেয়েছি? এটা লিখে দিই।
তাহলে ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টাও এভারেজ ডিভাইডেড বাই আমি কি পেলাম এম। তাহলে ভি এভারেজ ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম ই স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টাও এভারেজ ডিভাইড বাই এম। তাহলে এই ভি এভারেজটাকেই আমরা কি বলছি ড্রিফট ভেলোসিটি। তার মানে আমরা কি পেলাম তাহলে ভিডি ইকুয়াল টু আমরা কি পেয়েছি না ভিডি ইকুয়াল টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাও এভারেজ। হয়েছে, তোলা হয়েছে। নেক্সট আমি যাব, এটুকু তুলে নাও পট করে। তাহলে কি পেলাম না ভি ডি ইকুয়াল টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাও এভারেজ। একটা জিনিস দেখো, এক্ষেত্রে এই যে পরিবাহীটা যে নিয়েছি, এই পরিবাহীর উপর আমি কি প্রয়োগ করেছি একটা বিভব প্রয়োগ করেছি। তাহলে এই ড্রিফট ভেলোসিটিটাকে বিভব দ্বারাও আমরা এই রিলেশনটাকে তৈরি করতে পারি। তাহলে বিভব দ্বারা রিলেশন তৈরি করতে গেলে এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, তাহলে তড়িৎ বিভব আর ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্কটা আছে না তড়িৎ বিভবের সাথে ভি ইজ ইকুয়াল টু কি পেয়েছি না ভি ইজ ইকুয়াল টু ই ডট ডেল এক্স। তাহলে এখানে ডেল এক্সটা হচ্ছে কি ওদের মধ্যে দূরত্ব, সাপোজ ধরলাম এই দূরত্বটা যদি এল হয়ে থাকে, ওকে, তাহলে আমরা কি পাবো ভি ইকুয়াল টু ই ইন্টু এল। পরিবাহীটার দৈর্ঘ্য আমি সাপোজ ধরলাম এল, তাহলে ভি ইকুয়াল টু ইন্টু এল। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে কত ভি ডিভাইড বাই এল। তাহলে এই ফর্মুলা যদি আমি বসিয়ে দিই তাহলে ভিডি ইজ ইকুয়াল টু কত বেরোবে না ভিডি ইজ ইকুয়াল টু ই সরি তাহলে ভিডি ইজ ইকুয়াল টু কত বেরোবে না ভিডি ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি ডিভাইড বাই এম এল টাও এভারেজ। তাহলে কি লিখতে পারি ভিডির আরেকটা ফর্মুলা আমি পাচ্ছি স্মল ই ইন্টু ভি ডিভাইড বাই এম ইন্টু এল টাও এভারেজ। ক্লিয়ার, বোঝা গেছে? এবার এই পরিবাহীটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই পরিবাহীটার ক্ষেত্রে এই পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত এটা হচ্ছে ক্রস সেকশনাল। আমি সাপোজ ধরে নিলাম একটা পরিবাহীর এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাই এই ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে কি আছে অসংখ্য ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনগুলো কি দেখতে পাচ্ছি এই ইলেকট্রনগুলো এই ব্যাটারির দ্বারা চালিত হচ্ছে। তাহলে চালিত বলে সাপোজ ধরে নিলাম তা অসংখ্য ইলেকট্রন সব জায়গায় ইলেকট্রন ভর্তি। আমি আরেকটা ক্রস সেকশন এরিয়া ধরলাম এই কারণে যে সাপোজ ধরলাম এই ইলেকট্রন গুলো টি সময় পর, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত যেতে কত সময় লেগেছে না টি সময় লেগেছে। তাহলে টি সময় পর এই ইলেকট্রন গুলো এই ক্রস সেকশন এসে পৌঁছাবে, এই প্রস্থচ্ছেদে এসে পৌঁছাবে। তাহলে এমনি করে এই ইলেকট্রন গুলো যখন এইখানে এসে পৌঁছাবে তখন এই ইলেকট্রন গুলো এইখানে এসে পৌঁছাবে, এই ইলেকট্রন গুলো এইখানে এসে পৌঁছাবে, এই ইলেকট্রন গুলো এইখানে। তাহলে আলটিমেট আমি কি দেখবো এইখান থেকে এইটুকু পর্যন্ত টোটাল জায়গাটা কি ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকবে। যখন এইখানকার ইলেকট্রন গুলো ডিটি সময় পরে এইখানে পৌঁছবে তখন এই ইলেকট্রনটাও তেমন করে এখানে পৌঁছবে।
এই ইলেকট্রনটাও তেমন করে এখানে পৌঁছবে, এই ইলেকট্রনটাও তেমন করে এখানে পৌঁছবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি না এইটুকু অংশে ইলেকট্রনটা কি থাকছে তখন পরিপূর্ণ থাকছে। তখন এর আগের অবস্থা যদি ধরি তাহলে সেরকম সব জায়গায় ইলেকট্রন কি থাকবে, ফিল আপ থাকবে। তাহলে এইটুকু অংশের মধ্যে কি পরিমাণ ইলেকট্রন থাকবে সেটাও আমরা বার করতে পারবো। তাহলে সেইটা বার করার জন্য আমি ধরে নিলাম, ধরি কি ধরবো না প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, সাপোজ n, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত, n। তাহলে প্রতি একক আয়তনে যদি ইলেকট্রনের সংখ্যা n হয়ে থাকে, প্রতি একক আয়তনে যদি ইলেকট্রনের সংখ্যা n হয়ে থাকে, তাহলে এইটুকু আয়তনের মধ্যে কত ইলেকট্রন আছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে এইটুকু আয়তনের মধ্যে যত ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের চার্জ কত, প্রতি ইলেকট্রনের চার্জ কত না, চার্জ হচ্ছে E মাইনাস, বা সাপোজ আমরা E মাইনাসটাকে আমরা E দ্বারাই ডিনোট করব। তাহলে এইটুকু অংশের আধান কত হবে, এক একটা ইলেকট্রন, তাহলে আধান কত হবে, dq কত হবে না এইটুকু অংশের আধান কত হবে, প্রত্যেকটা ইলেকট্রনের আধান ইনটু যতগুলো থাকবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ অফ ইলেকট্রন। তাহলে এইটুকুর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে কি করে পাবো, প্রত্যেকটা ইলেকট্রনের ভেলোসিটি ছিল, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য তার এভারেজ বার সবগুলো ইলেকট্রনের জন্য তার এভারেজ ভেলোসিটি আমরা যেটা পেয়েছিলাম সেটাই হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি ছিল। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি আমরা কত পেয়েছিলাম, ভিডি। তাহলে এইখান থেকে তাহলে ড্রিফট ভেলোসিটি কত পেয়েছি, ভিডি। তাহলে ডিটি সময় কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে ডিটি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে না S ইকুয়াল টু ভিডি ফর্মুলা। তাহলে এখানে ভিটা হচ্ছে কি ওই প্রত্যেকটা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি ভিডি ইনটু টাইমটা কত নিয়েছি ডিটি সময়। তাহলে ডিটি সময়ে এই ভিডি দূরত্ব অতিক্রম করেছে, ভিডি ইনটু ডিটি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে ডিটি সময়ে এই ডিটি সময়ে তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই জায়গাটা কেমন ছিল, এরকম ছিল। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্বটা হচ্ছে কত, ভিডি ইনটু ডিটি। তাহলে এই জায়গাটা কেমন ছিল, সাপোজ তাহলে এইখান থেকে এইটুকু কত ছিল, ভিডি ইনটু ডিটি, এই দূরত্বটা ছিল। আর এটা হচ্ছে কি তার ক্রস সেকশনাল এরিয়া, আমি কত ধরেছি এ, তাদের ক্রস সেকশনাল এরিয়া কত হচ্ছিল, এই ক্রস সেকশনাল এরিয়া গুলো কত ধরেছি, এ ধরেছি। তাহলে ক্রস সেকশনাল এরিয়া এ। তাহলে এটা একটা কি হচ্ছে চোঙের মতো, তাহলে চোঙের আয়তনটা কত হবে, চোঙের আয়তন কত হয় পাই আর স্কয়ার ইনটু এইচ। তাহলে এটা হচ্ছে কত পাই আর স্কয়ার ইনটু এইচ হচ্ছে কত এটা। তাহলে আয়তনটা কত পেলাম না, তাদের আয়তনটা কত, তাহলে নাম্বার অফ ইলেকট্রন বার করতে বলেছে। নাম্বার অফ ইলেকট্রন প্রতি একক আয়তনে
n সংখ্যক থাকে, তাহলে তার আয়তনটা কত পেলাম? তাহলে আয়তনটা পেলাম, অতএব আয়তন কত পাচ্ছি? ভিডি ইন্টু ডিটি ইন্টু এ। ভিডি ইন্টু ডিটি ইন্টু এ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে তাদের টোটাল আয়তন। একক আয়তনে যদি n সংখ্যক থাকে তাহলে এই আয়তনে কত থাকবে? ইনটু n। তাহলে কি লিখলাম? তাহলে নাম্বার অফ ইলেকট্রন ভিডি ইন্টু ডিটি ইন্টু এ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন n, নাম্বার অফ টোটাল ইলেকট্রন নিলে আরো ভালো হয়। প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত? ইনটু ই। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম? তাহলে এটা টোটাল চার্জ পেয়ে গেল, তার টোটাল চার্জ পেয়ে গেল। তাহলে টোটাল চার্জ যদি পেয়ে থাকি তাহলে ডিকিউ বাই ডিটি সমান আমি কি পাবো? ভিডি ইনটু, সাজিয়ে নিচ্ছি, ই ইনটু এন ইনটু এ। ডিটিটাকে আমি পাশে নিয়েছি, ভিডি, ই সাজিয়ে নিয়েছি, এন এ। তাহলে কি পেলাম? ডিকিউ বাই ডিটি মানে হচ্ছে কি? আই। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হলো? ভিডি ই এন এ। মনে রাখার সহজ উপায় হচ্ছে কি? আই ইজ ইকুয়াল টু বিনা। আই ইকুয়াল টু কত? কি না, বিনা। বোঝা গেছে? তাহলে ভিডি, তাহলে আই ভ্যালু আমি পেয়ে গেছি। ব্যাস, এবার আমরা ড্রিফট ভেলোসিটির ইকুয়েশনও জানতে পেরে গেলাম। ড্রিফট ভেলোসিটি থেকে তাদের প্রবাহ কত হবে সেটাও জানতে পেরে গেলাম। তাদের প্রবাহ কত হবে সেটাও জানতে পেরে গেছি। এবারে আমাদের একটা ফর্মুলা কি ছিল? এখান থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা। এখান থেকে আমাকে কি বলেছিল না, ওহমের সূত্র প্রতিষ্ঠা করতে। তাহলে ওহমের সূত্র প্রতিষ্ঠা করার জন্য আমি কি করব না, ওহমের সূত্র প্রতিষ্ঠা করার জন্য আমি কি জেনেছিলাম? এই জিনিসটা জেনেছিলাম, এই জিনিসটা আমি পেয়েছিলাম। তাহলে ওখান থেকে আমি কি করলাম না, আই ইকুয়াল টু ভিডির ভ্যালুটা আমি তুলে আনছি, ই ইন্টু ক্যাপিটাল ভি বাই এম এল হয়েছে টাউ এভারেজ ইন্টু ই ইন্টু এন ইন্টু এ। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি? আচ্ছা, করবো একটু পরে। তাহলে আই ইকুয়াল টু আমি কি লিখবো? স্কয়ার এন এ টাউ এভারেজ ডিভাইড বাই এম এল ইন্টু ভি। লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে এবার এই পাশে নিয়ে চলে গেল। তাহলে ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, ভি ইকুয়াল টু এম এল ডিভাইড বাই স্কয়ার এন এ টাউ এভারেজ ইনটু আই লিখতেই পারি। তাহলে ওই পরিবাহীটার দৈর্ঘ্য যদি ফিক্সড থাকে তাহলে এর ফিক্সড, এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে কি ইলেকট্রনের ভর, ইটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, এনটা হচ্ছে কি পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে, এটা হচ্ছে কি ওই পরিবাহীর ক্রস সেকশন এরিয়া, আর টাউটা হচ্ছে কি নির্দিষ্ট একটা টাইম। তাহলে নির্দিষ্ট একটা সময়ে ক্ষেত্রে তাহলে এই টোটাল রাশিটা আমি কি দেখতে পাচ্ছি? কনস্ট্যান্ট। এম কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, টাও এভারেজও কনস্ট্যান্ট। তার মানে আমি কি দেখতে পেলাম? তার মানে আমি দেখতে পাচ্ছি যে ভি
প্রপোর্শনাল টু আই। তাহলে এটাই তো কি ছিল ওহমস ল। এটাই কি ছিল ওহমস ল। তাহলে এই জায়গাটা আমরা কি দেখতে পেলাম, এই টোটাল রাশিটাই হচ্ছে কি কনস্ট্যান্ট। আমি একটু জিনিসটা দেখিয়ে দিই। এই যে টোটাল রাশিটা, এই যে টোটাল রাশিটা কোন রাশিটা, এম এল ডিভাইডেড বাই স্কয়ার এন এ টাউ এভারেজ, টোটালটাই হচ্ছে কি কনস্ট্যান্ট। এমটা কি ছিল না, এমটা ছিল মাস অফ ইলেকট্রন পার ইলেকট্রন। এলটা কি ছিল, লেন্থ অফ কন্ডাক্টর। ইটা কি ছিল, চার্জ অফ ইলেকট্রন। এনটা কি ছিল, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। এটা কি ছিল, ক্রস সেকশনাল এরিয়া। এরিয়া অফ কন্ডাক্টর। টাউটা কি ছিল, টাউটা কি ছিল, রিল্যাক্সেশন টাইম, সাকসেসিভ কলিশন টাইম অফ টু সাকসেসিভ কলিশন। বোঝা গেছে না, বোঝা গেল? এই যে টাইম অফ টু সাকসেসিভ কলিশন, এইটার একটা নির্দিষ্ট একটা নাম আছে। এই নামটা কি হচ্ছে না, এই নামটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। এর একটা নির্দিষ্ট নাম আছে, এই নামটা হচ্ছে কি রিল্যাক্সেশন টাইম। তার মানে আমি এই টোটাল জিনিসটা আমি কি পেলাম, কনস্ট্যান্ট। তাহলে টোটাল জিনিসটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু আই। তাহলে এটাই ছিল কি ওহমস ল, এটাই ছিল ওহমস ল। ক্লিয়ার? তাহলে ড্রিফট ভেলোসিটি এক্সপ্রেশন আমরা জানলাম, সেখান থেকে আই ফর্মুলা বের করে আমরা জানলাম, সেখান থেকে আমরা ভিও জানলাম। তাই ড্রিফট ভেলোসিটির প্রথম দিকে যে সকল রিলেশনগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের বেসিক্স ঠিক করে জানা না থাকলে ড্রিফট ভেলোসিটি ঠিকঠাক জানা থাকবে না। আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি কিরচফ ল। তাহলে কিরচফ ল টোটাল ফুল কনসেপ্ট দেব, ফুল কনসেপ্ট দেওয়ার পর তার লুপ সিস্টেমও বর্ণনা করব, সেখান থেকে কিভাবে অঙ্কগুলো হয় তার প্রত্যেকটা পদ্ধতিও বর্ণনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এটা পাঠ করে তুলে নাও। তোমরা কি করবে, যখনই তুলতে যাবে একটা জিনিস মনে রাখো, তোমরা যখনই তুলতে যাবে সেই জায়গাটা পজ করবে, তুলে নেবে, তুলে নেওয়ার পর স্টার্ট করবে। ক্লিয়ার হয়েছে? ব্যাস, আজকে এই পর্যন্ত থাকলো।